আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআর লার্নিং বিডি.কমে। আজকে আমাদের পড়ার বিষয় রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আমরা এখন শুরু করব ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিভাগ। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এ পর্যায়ে সারণীর মৌলসমূহকে চার ভাগে ভাগ করা হয়: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এই চার শ্রেণীতে ভাগ করা হয়। এখন এস ব্লক মৌল, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এস উপস্তরে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলে। এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS 1 থেকে 2। পরের সারণীতে এস ব্লক মৌলের সংখ্যা 14টি, গ্রুপ 1 এ আছে 7টি, গ্রুপ 2 এ 6টি এবং 18 নম্বর গ্রুপের শুধু হিলিয়াম। এই টোটাল 14টি মৌল এস ব্লকের অন্তর্গত। এরপর আমরা আসি পি ব্লক, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন পি উপস্তরে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলে। পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP 1 থেকে 6। পর্যায় সারণীতে পি ব্লক মৌলের সংখ্যা 36টি, গ্রুপ 13 থেকে। গ্রুপ 13তে 6টা, 14 6টা, এভাবে 13 থেকে 18 পর্যন্ত টোটাল 6টা গ্রুপ আছে, 6 7 36। তবে গ্রুপ 18তে হিলিয়াম ছাড়া, হিলিয়াম সহ টোটাল 37টা হয়, হিলিয়াম বাদ দিলে 36টা। এই 36টা মৌল পি ব্লক মৌলের অন্তর্গত। এরপর আসি ডি ব্লক মৌল, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস N-1 D1 to 10 NS 1 to 1 থেকে 2। পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা 41টা। এই 41টা মৌল এক্ষেত্রে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই মৌলগুলো ডি ব্লক মৌলের অন্তর্গত। তবে পর্যায় 6 এর 3 নম্বর এবং পর্যায় 7 এর 3 নম্বর গ্রুপে 15টা করে যে মৌল আছে, তার মধ্যে পর্যায় 6 এর 3 নম্বর গ্রুপে ল্যান্থানাম মৌলটা ডি ব্লক মৌলের অন্তর্গত এবং পর্যায় 7 এর 3 নম্বর গ্রুপের প্রথম দুইটা অ্যাক্টিনাম এবং থোরিনাম, এই দুইটা মৌল ডি ব্লক মৌলের অন্তর্গত। এরপর আমরা আসি এফ ব্লক মৌল, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এফ উপস্তরে প্রবেশ করে তাদেরকে এফ ব্লক মৌল বলে। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস N-2 F 1 থেকে 14 N-1 D 1 0 1 2 হতে পারে আর NS2। পর্যায় সারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা 27টি। এক্ষেত্রে কোনো কোনো বইয়ে হয়তো বা 28টি দেওয়া আছে, তবে পর্যায় 7 এর যে 3 নম্বর গ্রুপ আছে, 3 নম্বর গ্রুপের অ্যাক্টিনামের পরে থোরিয়াম, এই থোরিয়ামটাকে অনেক বইয়ে এ ব্লক মৌলের অন্তর্গত ধরছে। তবে এই থোরিয়াম এ ব্লক মৌলের অন্তর্গত না, থোরিয়াম ডি ব্লক মৌলের অন্তর্গত। থোরিয়ামের ইলেকট্রন বিন্যাস, রেডিয়াম ইলেকট্রন বিন্যাস করার পর 6d2 7s2, অর্থাৎ থোরিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করছে। আর যেহেতু ডি তে প্রবেশ করছে তাই থোরিয়াম এ ব্লক মৌলের অন্তর্গত নয়, থোরিয়াম ডি ব্লক মৌলের অন্তর্গত। এই পর্যায়ে আমরা শুরু করব পর্যায় সারণীর এই যে 4টা ব্লকভুক্ত মৌল পড়ালাম, এই মৌলগুলোর আর বিস্তারিত পড়াবো। প্রথমে আমরা
এস ব্লক মৌলের গ্রুপ 1, গ্রুপ 2 এইভাবে আমাদের পর্যায় সারণীর যে 18টা গ্রুপ আছে 18টা গ্রুপের মৌলের বৈশিষ্ট্য পড়তে হয়। কিন্তু এই 18টা গ্রুপের মৌলের বৈশিষ্ট্য আসলে ব্যাপক আকারে দেওয়া আছে, অনেকগুলো ক্লাস লাগবে। তাই আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট বেসিক বিষয়গুলো আমি আসলে পড়াবো। প্রথমে আমরা এস ব্লক মৌলের যে বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যেমন Na+ গঠিত হইলেও Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না কেন? সোডিয়ামের প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ফলে সোডিয়াম তার নিকটবর্তী নিশ্চল গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। আর যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে সোডিয়াম তার নিকটবর্তী নিশ্চল গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করে, ফলে সোডিয়াম আয়ন স্থিতিশীল হয়ে যায়। আর এই স্থিতিশীল হয়ে যাওয়ার ফলে সোডিয়াম আর দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করতে চায় না। এই কারণে সোডিয়াম 2+ গঠিত হবে না। ঠিক অনুরূপভাবে আমাদের অন্যান্য মৌল যেমন ম্যাগনেসিয়াম 2+ গঠিত হলেও ম্যাগনেসিয়াম 3+ গঠিত হবে না। এর কারণ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে যেহেতু দুইটা ইলেকট্রন আছে, তাই ম্যাগনেসিয়াম তার নিকটবর্তী নিশ্চল গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়বে। আর দুইটা ইলেকট্রন ছাড়ার ফলে ম্যাগনেসিয়াম একটি স্থিতিশীল আয়নে পরিণত হবে, ফলে এখান থেকে আর তৃতীয় ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। এই কারণে ম্যাগনেসিয়াম 2+ গঠিত হইলেও ম্যাগনেসিয়াম 3+ গঠিত হবে না। এই পর্যায়ে আমরা গ্রুপ 1 এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো কেরোসিনের মধ্যে ডুবিয়ে সংরক্ষণ করা হয় কেন? তবে প্রথম মৌলটা কেরোসিন না, এইটা প্রথম যে লিথিয়াম আছে, লিথিয়ামটা প্যারাফিন মোমে এটা সংরক্ষণ করা হয়। তাছাড়া এই যে বাকি যে 4টা মৌল আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই মৌলগুলো কেরোসিনের মধ্যে ডুবিয়ে সংরক্ষণ করা হয়, কারণ এই মৌলগুলো এত সক্রিয়, যদি বাইরে রেখে দেওয়া হয়, রেখে দিলে বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই হাইড্রোজেন গ্যাসটা আবার দাহ্য গ্যাস। এক্ষেত্রে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করার সময় প্রচন্ড গতিতে বিক্রিয়া করে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার সময় প্রচন্ড তাপ উৎপন্ন হয়। আর এই তাপে যে তাপ উৎপন্ন হয়, তাপে এক্ষেত্রে এই দাহ্য একটি গ্যাস আছে হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসটা আগুন ধরে যায়। ফলে সোডিয়াম যদি বাইরে রেখে দেওয়া হয়, পানির সংস্পর্শে পেলেই ওই সোডিয়াম কিছুদিন পর এমনিতেই, বা যদি আমরা পানিতে দিই সাথে সাথে আগুন ধরে যাবে। ঠিক অনুরূপভাবে এই পটাশিয়ামের ক্ষেত্রে একই কথা, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস যোগ তাপ, আর এই যে হাইড্রোজেন এটা দাহ্য গ্যাস।
এইভাবে রুবিডিয়াম, সিজিয়াম এগুলো কেরোসিনের মধ্যে ডুবিয়ে সংরক্ষণ করা হয়। তবে লিথিয়ামকে কেরোসিনে ডুবিয়ে সংরক্ষণ করা যায় না, কারণ কেরোসিনের তুলনায় লিথিয়ামের ঘনত্ব কম হওয়ার কারণে লিথিয়াম কেরোসিনে বেশি থাকে। ফলে প্রথমে এই লিথিয়ামকে কোনো একটি কাগজের বা কোনো কাপড়ের উপরে আগে প্যারাফিন মোম দিয়ে দেওয়া হয়। আমরা অনেকটা যেভাবে জেলি পাউরুটিতে মাখায় ঠিক সেভাবে, যেমন এই ক্ষেত্রে এইভাবে এইটাই, এই যে কাগজ, এই কাগজের উপরে প্যারাফিন মোমটা প্রথমে এর উপরে দিয়ে দেওয়া হয়, যেভাবে আমরা পাউরুটিতে জেলি মাখি সেভাবে। তারপরে মনে করি এটা একটা লিথিয়াম। এরপর এইটাকে এইভাবে মুড়িয়ে রাখলে, এই মুড়িয়ে রাখলে এই লিথিয়ামটা প্যারাফিন মোম দ্বারা ঢাকা পড়ে গেছে। ফলে এই লিথিয়ামটা এই মোম ভেদ করে আর জলীয় বাষ্প সংস্পর্শে পাবে না, ফলে এই লিথিয়ামটা বিক্রিয়া করবে না। এইভাবে লিথিয়ামকে প্যারাফিন মোমে সংরক্ষণ করে রাখা হয়। এছাড়া গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। এগুলো আমরা আগের ক্লাসে জেনে আসছি। তারপরে গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়, এগুলো জেনে আসছি। এখন আমাদের পড়ার বিষয় গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো উভয় যে ক্ষার। গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়, অর্থাৎ ক্ষার। এখন এই দুইটা মৌলগুলোর মধ্যে কোনটা কম ক্ষারীয় কোনটা অধিক ক্ষারীয় সেই বিষয়ে এখন আমি পড়াবো। আমাদের কোন একটা মৌল তার অক্সাইড ক্ষারধর্মী না অম্লধর্মী সেটা বোঝার জন্য আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, ক্ষেত্র বিশেষ উভধর্মী। অধাতুর অক্সাইড অম্লধর্মী, বিশেষ উভধর্মী। যেহেতু আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলোর অক্সাইড পড়াবো, তাহলে এইভাবে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুটা মৌলের অক্সাইডের প্রকৃতি যদি বলি, উভয় মৌলের অক্সাইডে ক্ষারধর্মী। তবে এক্ষেত্রে ধাতব ধর্মের ম্যাগনেসিয়াম অপেক্ষা সোডিয়ামের ধাতব ধর্ম বেশি। তাহলে যে সকল মৌল যত ধাতব ধর্ম বেশি তার অক্সাইডটা তত ক্ষারধর্মিতা বেশি। আমরা জানি যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে, আর ধাতুর ইলেকট্রন ত্যাগ করা ধর্মকে ধাতব ধর্ম বলে। অর্থাৎ যে সকল মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে এই ক্ষেত্রে এই যে দুটো অক্সাইড দেওয়া আছে, অক্সাইডের মধ্যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে। ফলে ম্যাগনেসিয়ামের তুলনায় সোডিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করে, তাই সোডিয়াম অক্সাইড অধিক ক্ষারীয়, ম্যাগনেসিয়াম অক্সাইড কম ক্ষারীয়। আজকে আমাদের প্রথম ক্লাস এই পর্যন্ত। পরবর্তী দিনে আমরা এই যে পর্যায় সারণীর মৌলগুলোর বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের বৈশিষ্ট্য দিয়ে আমরা বাকি মৌলগুলো নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত।